হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহিদা আক্তার, ওয়েলকাম ব্যাক। আমি বলছি লন্ডন থেকে। তো ইদানিং একটা কমপ্লেন আমার কাছে আমার বোনে দিচ্ছে যে আপু আপনি খালি কি করেন, রান্নার ভিডিও ছাড়েন। আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ কয়দিন শরীরটা একটু খারাপ, একবারে বাইরে যাওয়া হয় না। তার জন্য বাসায় বসে থাকি, বাসায় যেসব কাজ করে সেগুলোই শেয়ার করা হয়, আর তেমন বাইরের কোনো ভিডিও নেই। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি প্রায় রাত 2:30-3টা হবে। ইদানিং আরেকটা ব্যাপার আমি ফলো করতেছি যে রাত হলে ভীষণ ক্ষুধা লাগে। তো গেছি, আম কাটতে গেছি, আম কেটে নিয়ে আসছি। তো আমগুলো অনেক মানে মানে মশাইন করে বা ঢং করে ভাবসাব নিয়ে খেলাম কাঁটা চামচ দিয়ে, কিন্তু আমের বড়া তো আর কাঁটা চামচ দিয়ে খাওয়া সম্ভব না। তো সেটার জন্য আবার হাত লাগাতে হলো, এই এলো অবস্থা। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, কালকে ডাল দিয়ে গিলা কলিজা দিয়ে রান্না করেছিলাম, ওখান থেকে তরকারি রয়ে গেছে, আর ওইটা দিয়ে আমি ব্রেড দিয়ে খাচ্ছি। যদিও এটা বার্গার ব্রেড, আজকে বার্গার ব্রেডগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে, তাই আজকে খেয়ে ফেলতে হবে, আর কোনো অপশন নেই। দেশে হলে এক কথা, এখন এখানে আসার পরে শুনি যে মেয়াদ শেষ হলে নাকি জিনিস খাওয়া যায় না, এই প্রবলেম সেই প্রবলেম হয়। এখন নিজের মনে একটা আতঙ্ক বা ভয় ঢুকে গেছে। তো কী করি, মেয়াদ শেষ হলে আসলেই খাই না। এই জন্য যত দ্রুত সম্ভব মেয়াদ যদি শেষ হওয়ার পর্যায়ে থাকে তাহলে তাতে খেয়ে শেষ করে ফেলি। আজকে বানাবো ফ্রোজেন পরোটা। অনেক দিন ফ্রোজেন পরোটাকে খুব মিস করতেছি, অসুস্থতার কারণে বানানো হয় না। বাট আজকে খুব সাহস করে আটা মেখে ফেলেছি। আটা মাখা শেষ, এখন আটার উপর তেল দিয়ে এটাকে প্রায় 3-4 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা রেস্টে রাখবো। এখন আমার শরীরের উপর ডিপেন্ড করে যে আমি কখন বানাতে পারবো বা কতক্ষণ রেস্টে থাকবে। বাট মিনিমাম 2 ঘন্টা রেস্টে রাখলে খামিরটা অনেক বেশি ভালো হয়। তো আমার হাতের মধ্যে যে ময়লা বা আটা দিয়ে লেগে আছে এটা স্কিপ করবেন, কারণ আমিই তো করছি। তো সেক্ষেত্রে এখানে তো আর কিছু বলার নাই আর কি। অ্যাপেল জুস শেষ, এই লাস্ট গ্লাস ছিল, তো সেটা আমি নিয়ে নিলাম। আপনাদের ভাইকে একটু জোরাজোরি করবো, সে খাইলে খাবে, না খাইলে নাই। তো তার জন্য কফি বানিয়েছি, আর এখন হয়েছে রান্নার পালা। রান্না করার জন্য অ্যাজ ইউজুয়াল কাসকি মাছটা এভাবে মানে মৃদু আছে রান্না করতে আমার থেকে অনেক ভালো লাগে। তো আজকে রান্না করতেছি, আর আপনার ভাইয়াদেরকে জোরাজোরি করতেছে আপনিও শিখে রাখেন। আমি অসুস্থ থাকলে বেশি রান্না করতে না পারলে আপনাকে কিন্তু রান্না করে খাওয়াতে হবে। তো এখানে আমি দিয়েছি রসুন, হালকা আদা বাটা, তারপরে লবণ, জিরা, ধনিয়া জিরার গুঁড়া, তারপর কাঁচামরিচ, তারপরে টমেটো দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। ঠিক আছে, তেলটা কিন্তু আমি পরে দিব। ভালো করে চটকে এটা একটা পানি বের করে ফেলবো যেন মশলাটা সুন্দর মতো, আর এটা এখন এখানেই অনেকটা সফট হয়ে যায়। তারপর আমি যখন বলতেছি আপনি শিখে রাখেন, তখন সে বলে সমস্যা নেই মুনমুন, আমি সারা জীবন নুডলস খেয়ে কাটাই দিতে পারবো। পরে আমি বলছি না, আমি তো কাটাই দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমার জন্য হলেও আপনাকে রান্না করতে হবে। পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই হলো অবস্থা। তো গুঁড়া মাছটাকেও আমি এখন মিশিয়ে দিচ্ছি। গুঁড়া মাছ মেশানোর পর আলতোভাবে মেশাতে হবে। এখন আর কোনো চাপাচাপি বা জোরে ঘাটাঘাটি করা যাবে না, তাহলে মাছগুলা ভেঙে ভেঙে ভর্তা হয়ে যাবে। তারপরে চুলাতে দেওয়ার আগে আমি একটু সরষের তেল দিয়ে আবারও হালকা মেখে নিচ্ছি। আমি তেলটা মশলার সাথে দেই না, আমার কাছে মনে হয় যে তেলটা দিয়ে দিই তাহলে মশলাটা আলুর গায়ে বা পেঁয়াজ এগুলোর গায়ে আলগা আলগা থাকবে, ভালো মতো মিশবে না, তাই আমি দেই না। তো একজনের রান্নার কৌশল একরকম, আমার এটাই। তো চুলার মধ্যে চড়িয়ে দিয়েছি, আর প্রথম 5 মিনিট অনেক হাই হিটে রাখতে হবে, রেখে যেন আলু থেকে বা পেঁয়াজ থেকে পানি বের হয়ে যায়। সেভাবে পরে যখন পানি বের হয়ে যাবে পরে আস্তে আস্তে মৃদু আঁচে রান্না করতে হবে। তো আজকে রান্না করব চিংড়ি মাছ। প্রথমে মনে করছি শুধু চিংড়িটা ভুনা করব, আমি ভুলেই গেছি যে ফ্রিজের মধ্যে মিষ্টি কুমড়া আছে। তো এখানে পানি উঠে গেছে, আর এখন আমি আগুনটা কমিয়ে দিব, আস্তে আস্তে কুক করব আর কি। চিংড়ি মাছ পরিষ্কার করার ক্ষেত্রে আমি একটা কেচি দিয়ে সব কিছু কেটে পরে টুথপিক বা একটা মানে শাসলিক মানে এরকম দিয়ে কাঠি দিয়ে রকটা আর ইয়েটা মানে মাথার ময়লাটা ফেলে দিই। তো আমার গুঁড়ো মাছ প্রায় হয়ে আসছে, আর এই পাশে আমি মিষ্টি কুমড়ার জন্য কড়াইতে তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছটাও পরিষ্কার হয়ে গেছে। এই চিংড়ি মাছের পাখা মানে এই যে হাত পাগুলো আমি তখনই কম পালাই যখন দেখি যেটা অনেক পরিষ্কার, আর অপরিষ্কার থাকলে ফেলে দিই। তো আমার এই চিংড়ি মাছগুলো অনেক ফ্রেশে ছিল, আর পাখনাগুলো অনেক পরিষ্কার ছিল পাখাগুলো, তো আমি আর ফালাইনি, কারণ এটাও কিন্তু খেতে অনেক টেস্ট।
তো মশলা কষানো হয়ে গেছে, মশলার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা সুন্দর মতো কষিয়ে নিব যেন চিংড়ি মাছের যে একটা কাঁচা স্মেল সেটাও চলে যায় আর মশলাটাও সুন্দর মতো কষিয়ে যায় আর চিংড়ি মাছের ফ্লেভারটা এই মশলার মধ্যেও চলে আসবে। তো সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আজকে কথা বলতে একদমই ভালো লাগতেছে না, বুঝছেন? তাও মানে এখন থেকে নিজের কাছে প্রমিস করছি রেগুলার ভিডিও ছাড়বো, তার জন্যই। এখন সুন্দর মতো নেড়ে চেড়ে মানে ওই চিংড়িগুলো প্রায় হয়ে গেছে, তা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যে এক্সট্রা কোনো পানি থাকলে সেটা যেন মোটামুটি একটু কমে আসে। ভয়েস ওভারটা দিয়েই নিচে যাব, আবার রান্না বান্না করতে হবে সেজন্য। তো চিন্তা করলাম যে রান্না বান্না করতে করতে সময় বেশি লেগে যাবে, তখন আবার ভিডিওটা ছাড়া হবে না। মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি আর চিংড়িগুলো উঠিয়ে রেখেছি। চিংড়িগুলো এক সাথে থাকে তাহলে কিন্তু অনেক বেশি ওভার কুক হয়ে যাবে। তো মিষ্টি কুমড়া দিয়ে নেড়ে চেড়ে মিষ্টি কুমড়া প্রায় 60% হয়ে গেলে পরে আবার চিংড়ি দিয়ে দিব। তো এভাবে আমি রান্না করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে রান্না করি। যদিও আমি রান্নাতে আমি নিজে মনে করি না আমি অনেক বেশি এক্সপার্ট। তো রাতের আম কেটেছি আম নিজের জন্য, বা আপনার ভাইয়াও খেয়েছে, বাট এখন আমি আম কেটেছি আপনার ভাইয়ার জন্য, তাকে কেটে দিয়েছি আর আমার। কিন্তু আসল কথা কি, আমি কিন্তু ওখান থেকেও ভাগ নিছি, বড়াটা আমার আর আম তো অবশ্যই আম, এখন থেকেও আমারও ভাগ। তো আমার মিষ্টি কুমড়াটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রান্নাটা হলে অনেক বেশি রিল্যাক্স লাগে। তো খামিরটা প্রায় 3 ঘন্টার মতো রেস্টে ছিল, মাশাল্লাহ অনেক সুন্দর এবং সফট হয়েছে। আমি পরোটা বেলে ফ্রোজেন করতে থাকি আর আপনারা আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন। যদিও আমি এর প্রসেস কোনো কিছুই ভিডিও করা হয়নি, ইনশাল্লাহ আপনারা যদি চান আমি কিভাবে ফ্রোজেন পরোটা করি তাহলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।